প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজনে। আপনারা দেখছেন বিডি ভিউজ। আপনাদের সাথে আজ উপস্থিত আছেন বিডি ভিউজ সম্পাদক জনাব আলফাজ আনাম। আমরা এখন কথা বলবো জাতিসংঘ মহাসচিব যে বাংলাদেশ ঘুরে গেলেন এবং রোহিঙ্গা প্রত্যর্পণে এটা কতটা আন্তর্জাতিক চাপ তৈরি হতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, জাতিসংঘ মহাসচিবের সফরের দুটো দিক আছে। প্রথম দিক হচ্ছে যে রোহিঙ্গাদের যে সহযোগিতা, তাদের যে থাকা খাওয়া এগুলোর জন্য আমরা জানি যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সাহায্য দিয়ে থাকে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের দিক থেকে একটা বড় সহায়তা আসে। তো ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো তাদের সাহায্য কমিয়ে দিয়েছে। ফলে একটা ভালনারেবল পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিসংঘ মহাসচিব এই অবস্থাটা কাটিয়ে ওঠার জন্য তিনি প্রতি বছরই বিভিন্ন এই রমজানে কিন্তু বিভিন্ন যারা সাফার করে, বিশেষ করে মুসলিম দেশগুলো, সেগুলো সফর করেন। এইবার তিনি রোহিঙ্গাদের এলাকাগুলো সফর করেছেন এবং তার এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে যে গোটা বিশ্ব যেন রোহিঙ্গা সমস্যাটা ভুলে না যায়, তাদের পাশে দাঁড়ায়। এটা হচ্ছে প্রথম দিক। উনি ইউরোপকেও বলেছেন, সব যারা দাতা সংস্থা আছে বা যারা এই মানবিক সহায়তা দিয়ে থাকে, সব সংস্থা বা দেশগুলোকে উনি রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এইটি হচ্ছে আরেকটা দিক। কিন্তু এটি এমন এক সময় এই সফরটা হচ্ছে যখন এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের সীমানা রাখাইন অঞ্চল ঘিরে কিছু বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যেই জাতিসংঘের আমাদের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক যে বিশেষ দূত, হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, তিনি কিন্তু বলছেন যে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে এবং আপনি জানেন যে রাখাইন অঞ্চলটা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বড় অংশই, এবং সেনা যে মায়ানমারের যে সেনা শাসকদের নিয়ন্ত্রণ অনেকটা হারিয়ে ফেলছে এই এলাকায়। ফলে এখানে একটা বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এই এলাকা, এই অঞ্চল। সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনটা কিভাবে হবে সেই আলোচনা কিন্তু এখন শুধু মায়ানমারের সামরিক সরকারের সাথে হলেই হবে না, আরাকান আর্মির সাথেও হতে হবে। তো এই পুরো অঞ্চলটাই একটা অস্থিতিশীল এলাকা, এর সঙ্গে ইন্ডিয়া সেভেন সিস্টার্সের সম্পর্ক আছে। ফলে আপনি দেখছেন যে আমাদের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই বলছেন যে এই অঞ্চল যদি স্থিতিশীল থাকে এবং চট্টগ্রাম অঞ্চলকে যদি আমরা শান্তি এবং বন্দরগুলো ব্যবহার করতে পারি, তাহলে সেভেন সিস্টার সহ পুরো এলাকাটাই একটা অর্থনৈতিক উন্নয়নের মধ্যে যেতে পারবে এবং বাংলাদেশও এতে বড়ভাবে লাভবান হবে। কিন্তু এই পরিবেশ তৈরি করার জন্য প্রধান সত্যই হচ্ছে রোহিঙ্গাদের তাদের নিজের আবাসভূমিতে ফিরে যাওয়ার ব্যবস্থা করা। কারণ এই অঞ্চলে 12 লাখ ও শরণার্থী নিয়ে আপনি তো একটা স্থিতিশীল অবস্থা তৈরি করতে পারবেন না। এবং প্রধান উপদেষ্টা খুব শীঘ্রই চায়না সফরে যাচ্ছেন 28 তারিখে। সেখানেও আমার ধারণা যে রোহিঙ্গা ইস্যুটা হয়তো একটা ইম্পর্টেন্ট ইস্যু হিসাবে আলোচনায় আসবে। কারণ আরাকান আর্মি এবং মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে চীনের নিবিড় যোগাযোগ রয়েছে এবং চায়না দুটো পক্ষকেই কিন্তু সমর্থন দিয়ে থাকে বা তাদের উপর প্রভাব আছে আর কি। আমরা মনে করছি যে জাতিসংঘ মহাসচিবের এই সফরের সাথে এই যে ভূকৌশলগত যে দিকগুলো রয়েছে তারও একটা সম্পর্ক থাকতে পারে। তো আমরা দেখলাম যে গতকাল ডক্টর ইউনূস হঠাৎ করে বললেন যে বাংলাদেশ কোনো ছোট খেলোয়াড় নয়, অনেক বড় খেলোয়াড়। তো এই কথার কি তাৎপর্য আছে বলে আপনি মনে করেন? না, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর এই অঞ্চলের বিভিন্ন দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান নিয়ে ওনার বক্তব্যগুলো লক্ষ্য করেন, উনি কিন্তু শুরু থেকেই বাংলাদেশের যে ভূ কৌশলগত অবস্থানটা কত ইম্পর্ট্যান্ট এটা কিন্তু উনি সবসময় বলার চেষ্টা করেছেন। এবং আরেকটা জিনিস উনি বলছেন যে আমাদের যে জনসংখ্যা, যে বিশাল তরুণ জনগোষ্ঠী, এটা যে আমাদের সম্পদ, এ কথাও কিন্তু উনি বারবার বলার চেষ্টা করছেন। আর গত কয়েকদিন আগেও উনি বলছেন, বিশেষ করে জাতিসংঘ মহাসচিবের সফরের সময়ও কিন্তু উনি বলছেন যে বাংলাদেশ কেন এ অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। তো সেই দিক দিয়ে আপনি যদি দেখেন যে এখানে ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে, চায়নার ইন্টারেস্ট আছে, ওয়েস্টার্ন দেশগুলোরও ইন্টারেস্ট আছে। তো এবং এখানে একটা বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এই অঞ্চল।
বাংলাদেশে একটা ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, এইটা ছাড়াও আপনি যদি বাংলাদেশের কাছের এলাকা আরাকানে মিয়ানমারে যে পরিবর্তনগুলো হচ্ছে, আরাকান আর্মির এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো মিয়ানমারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, তো এগুলো এখানে একটা বড় ভূকৌশলগত পরিবর্তন হচ্ছে। এবং আপনি দেখবেন যে ওই এলাকার ইন্ডিয়ার একটা বড় অংশ তো ল্যান্ডলক, তাদের পোর্টের দরকার আছে। তো এই দিকগুলো বিবেচনা করেই উনি বলছেন যে বাংলাদেশকে খুব ছোট একটা দেশ হিসাবে, একটা কর্নারে পড়ে আছে একটা দেশ, এই হিসাবে দেখার সুযোগ নেই। বাংলাদেশও এই অঞ্চলে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। সেই দিক থেকে বাংলাদেশও একটা বড় খেলোয়াড়। আমি মনে করি তিনি হয়তো এইরকম একটা ধারণা দিতে চাইছেন, এবং এটা সত্য যে বাংলাদেশ ভূকৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় আছে। বাংলাদেশের যে জনসংখ্যার যে অবস্থান সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার আপনি জানেন যে এখানে টেকনোলজি ট্রান্সফার হতে যাচ্ছে, শিল্প কারখানার স্থানান্তরের বিষয় আছে, উনি চায়না যাচ্ছেন, এগুলোতে আমরা ইতিমধ্যে বড় ধরনের চুক্তি হতে পারে বলে আমরা ধারণা করছি। ফলে বাংলাদেশে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা আছে অর্থনৈতিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে এবং আপনার কৌশলগত অবস্থানের দিক দিয়ে। এখানে আরেকটা বিষয় আছে যে জাতিসংঘ মহাসচিব ডক্টর ইউনূসের সাথে যে সফরটা গিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে রোহিঙ্গারা যাতে আগামী ঈদ তাদের নিজেদের দেশে করতে পারে সেরকম একটা আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। আসলে এই কথার কি তাৎপর্য মনে করছেন? হ্যাঁ, এই কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবং উনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যে বক্তব্য দিয়েছেন, যেটা রোহিঙ্গারাও ওই বক্তব্যটা ভালোভাবে বুঝতে পেরেছে, কারণ তারা একই। হ্যাঁ, এইটার যদি বিটুইন দ্য লাইন আমরা হয়তো চিন্তা করলে মনে হবে যে এটা কিভাবে সম্ভব, কিন্তু আমরা জানি না যে এর পেছনে কি ধরনের কাজ চলতেছে। এইটা হয়তো রোহিঙ্গারা সহসাই ফিরে যাবে এরকম আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না, এটা সম্ভাবনাও খুব বেশি আমরা দেখছি না। কিন্তু যদি সেখানে বড় কোনো পরিবর্তন আসে এবং তাতে যদি স্টেক হোল্ডার হিসেবে রোহিঙ্গাদের ভূমিকা, ওখানে রোহিঙ্গাদের তো একটা স্টেক আছে আরাকানে একটা স্থিতিশীলতা ফিরে আনার জন্য। তো সেক্ষেত্রে প্রত্যাবাসন যদি শুরু করা যায় কোনোভাবে আলোচনার মাধ্যমে, এটার একটা প্রভাব আমরা পেতেও পারি। সম্ভবত এই আশাবাদটা উনি রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বলছেন, বা তাদের মানবিক দিক থেকে তাদেরকে একটা উদ্বুদ্ধ করা, বা তাদের প্রতি একটা সহানুভূতির জায়গা থেকেই শুধু বলছেন তা না, এর পেছনে হয়তো কোনো বোঝাপড়াও থাকতে পারে।